সবাই সম্মান নিয়ে বিদায় নিতে পারেন না, তিনি পেরেছেন। তিনি আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া। তার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক পালনের শেষ দিন আজ। লাখ লাখ মানুষের উপস্থিতিতে তার জানাজা নামাজ ও অন্তিম শয়ন অনুষ্ঠিত হয়। আজকের খেলার আড্ডায় পুরোটা সময় তাকে স্মরণ করা হবে। দেশের ক্রীড়াঙ্গনে এই অভূতপূর্ব প্রাণের অবদান তুলে ধরা হবে। আজকের আয়োজনে সবাইকে আমন্ত্রণ। সঙ্গে আছে আব্দুল্লাহ হীরা, আর আমার সঙ্গে স্টুডিওতে আছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও ক্রীড়াঙ্গনের তারকামুখ আমিনুল হক, এবং আছেন বিসিবির সাবেক পরিচালক রফিকুল ইসলাম বাবু। স্বাগত আপনাদের। ধন্যবাদ। দর্শক, এছাড়াও আমাদের সঙ্গে অনলাইনে আমাদের সঙ্গে ক্রীড়াঙ্গনের একাধিক জন যুক্ত হয়ে থাকবেন বলে আশা করছি। তারা স্মৃতিচারণ করবেন। আমরা শুরু করতে চাই, আমিনুল হক আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমরা আসলে ক্রীড়াঙ্গনে বেগম খালেদা জিয়ার যে অবদান, সেই সূত্র ধরে যদি আপনাকে বলতে বলি যে আপনি যখন পারফর্মার, তখন আপনার একদম ডাইরেক্ট অনেক স্মৃতি রয়েছে, সেই স্মৃতিচারণগুলো তো করবেনই। পাশাপাশি আমার একটু জানতে ইচ্ছা করে, জিয়াউর রহমান যে দলটিকে প্রতিষ্ঠা করেছিলেন, যার মধ্য দিয়ে বিএনপির জন্ম, তারপরে আপনারা যারা যে প্রজন্মের, আপনারা কি আমরা বলতে পারি কি না যে বেগম খালেদা জিয়ার যে দৃঢ়চেতা, আপসহীনতা, সেইটা আপনাদের বেশি টানবোধ করেছিল কিনা, বা আপনি কোন বিষয়ে আকৃষ্ট হয়ে কোন স্মৃতির কারণে মনে হলো যে এই দলটা আপনার দল? ধন্যবাদ আপনাকে। আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া, তিনি আমাদের মাঝ থেকে চলে গেছেন। আমরা সকলেই তার রুহের মাগফিরাত কামনা করি এবং আল্লাহ পাক যাতে তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আমাদের প্রিয় নেত্রীর তার যে সাহসী ভূমিকা, তার যে দৃঢ়চেতা যে ভূমিকাগুলো রয়েছে, এবং তিনি কখনো অন্যায়কে প্রশ্রয় দিতেন না। তিনি সবসময় ন্যায়ের কথা বলেছেন এবং তিনি বাংলাদেশের মানুষের পক্ষে সবসময় কথা বলেছেন। আমরা যদি একটু পিছনের দিকে যাই, 90-এর যে গণঅভ্যুত্থানে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে ভূমিকা ছিল, এবং 90-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা যখন স্বৈরাচার এরশাদ মুক্ত হয়েছিলাম, এবং 1991 সালে যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এদেশের সাধারণ মানুষের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করলো, আমি একজন ক্রীড়াঙ্গনের ব্যক্তি হিসেবে, আমি তখন অনেক ছোট, আমি জাস্ট 91 সালে আমার বয়স 11 বছর হবে, 11 থেকে 12 বছর। তো সেই সময় আমার খুব বেশি বোঝার কথা না, কিন্তু আমি সেদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যেদিন বিজয় অর্জন করলো, নির্বাচিত হয়েছিল, আমার এখনও মনে আছে যে আমি একটি সেন্ডু গেঞ্জি পরে, হাফ প্যান্ট পরে, ওই বড়দের মতো সবার সাথে সেই বিজয় মিছিলে আমি অংশগ্রহণ করেছিলাম। সেটা আমার কাছে একটি ভালো লাগার, একটি উৎসাহ, একটি ইন্সপায়ারের একটি জায়গা। সেই জায়গা থেকে আমি দেখেছি যখন ক্রীড়াঙ্গনে বা খেলাধুলার সাথে আস্তে আস্তে করে জড়িয়েছি। আমি যখন 94-এ আমি মহারান ক্লাবের একজন জুনিয়র গোলকিপার হিসেবে যোগদান করলাম, 95-এও ছিলাম, 96-এ এসে আমি প্রথম ঢাকার মাঠে খেলা শুরু করেছি। এবং তখন যখন বুঝলাম, সবচেয়ে যেটি উল্লেখযোগ্য বিষয় ছিল, যদি বাংলাদেশের ক্রীড়াঙ্গনের দিকে তাকান, যে তিনি দল মত নির্বিশেষে সব কিছুর ঊর্ধ্বে গিয়ে তিনি খেলাধুলাকে কিন্তু একটি সুন্দরভাবে যারা ক্রীড়া সংগঠক তাদেরকে দিয়ে সাজিয়েছিলেন, এবং সেখানে কোনো রাজনৈতিক কোনো প্রেক্ষাপট ছিল না। সেখানে কিন্তু যারা বিএনপি ছিল বা তৎকালীন আওয়ামী লীগ বলেন, তারাও কিন্তু সেই প্রত্যেকটি ফেডারেশনের বডিতে ছিল। বাট তার যে সবচেয়ে বড় বিষয় ছিল সেটা হচ্ছে যে তিনি সবসময় একটি কথা বলেন, যে বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশ জন্য আমার যে চিন্তা, যে স্বপ্নগুলো রয়েছে, সব কিছুই বাংলাদেশকে কেন্দ্র করে এবং বাংলাদেশের মানুষকে কেন্দ্র করে, এবং তিনি কখনোই কোনো কিছুর সাথে তিনি আপোষ করেনি। সেটি আজকে যে তাকে আপোষের নেত্রী বলা হচ্ছে, এবং তিনি কিন্তু কোনো দলের নেত্রী না, এবং তিনি আজকে প্রমাণিত করেছেন যে তিনি সারা বাংলাদেশের একজন নেত্রী, বাংলাদেশের একজন অভিভাবক, এবং তার যে জানা যায় যে লক্ষ 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 মানুষের যে উপস্থিতি, এবং এগুলি কাউকে কিন্তু কোনো দাওয়াত দিয়ে আনা হয় নাই, তার প্রতি ভালোবাসায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে, এবং তিনি সারা বাংলাদেশের মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে সেই জিয়াউর রহমানের পাশে তিনি শাহিত হয়েছেন। এমন একজন নেত্রীর
জন্য আমরা গর্বিত, বাংলাদেশের মানুষ গর্বিত, এবং সারা পৃথিবী থেকে তার এই চলে যাওয়াকে তারা যেভাবে সমবেদনা জানিয়েছে। রাইট, আমি ধরেন আপনার যে পরিচয় বিএনপির একটা অন্যতম জায়গায় আপনি অবস্থান করছেন, সামনে জাতীয় নির্বাচনে আপনি বিএনপির পক্ষ থেকে অংশ নিচ্ছেন, কিন্তু এর বাইরে যে পরিচয় নিয়ে আপনি এতদিন বেড়ে উঠেছেন, সেই পরিচয়ের জায়গা থেকে যদি আমি আপনার কাছ থেকে জানতে চাই যে বিএনপি নেত্রী প্রয়াত বেগম খালেদা জিয়াকে আপনি যে সব জায়গায় পেয়েছেন, আর বিশেষ করে আমরা যদি এই ছবির কথা বলি, এই ছবিটা তো আপনার সেই উঁচিয়ে ধরা যে ট্রফি, সেই মানে স্মৃতিটা যদি এটা 2005 সালের স্বাধীনতা কাপ ফাইনালের, এটি আমাদের সাথে ব্রাদার্স ইউনিয়নের একটি খেলা ছিল। এর আগের দিন আমাদের খেলা হচ্ছিল, কিন্তু সেদিন বৃষ্টির কারণে খেলাটা পোস্টপন্ড হয়ে যায়। সেদিন আমরা 2 গোলে পিছিয়ে ছিলাম, কিন্তু পরের দিন যখন খেলা হয়েছে সেদিন আমরা 1 গোলে সেই ব্রাদার্স ইউনিয়নকে হারিয়েছিলাম। এবং আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম একদম হাস্যোজ্জ্বলভাবে তিনি উপস্থিত হয়েছেন। তার যে হাস্যোজ্জ্বল চেহারা, এবং তিনি যেভাবে মানুষকে ভালোবাসেন, কাছে পেলে আপনাদের কি বলতেন, মানে আপনার মনে পড়ে মানে একটি কথা আমি বলি, সেটি হচ্ছে যে তিনি সব সময় মানে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষকে নিয়ে ভাবতেন, এবং মানে সবার আগে দেশ, একদম মানে এটা মানে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত যেটি এখন চেয়ারম্যান জনাব বিএনপির তারেক রহমান যে কথাটি বলেন যে সবার আগে বাংলাদেশ, এবং আমাদের এই প্রিয় নেত্রী সব সময় শুধু বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ, এর বাহিরে তার চিন্তা চেতনায় কোনো কিছুই ছিল না। তিনি সারাটা জীবন তার রাজনৈতিক যে কেরিয়ার, বর্ণাঢ্য যে কেরিয়ার, তিনি শুধু বাংলাদেশের কথা চিন্তা করেছেন, বাংলাদেশের মানুষের কথা চিন্তা করেছেন, বাংলাদেশের গণতন্ত্রের জন্য তিনি যেভাবে আপোষহীনভাবে লড়াই করেছেন, সেই আপোষহীনতার জায়গা থেকে আসলে বাংলাদেশে এই ধরনের নেত্রী আর কখনো তৈরি হবে কিনা আমি জানি না, বাট এই ধরনের মানুষগুলো তারা যুগে যুগে তার বিদায়ে স্বতঃস্ফূর্ত মানুষের অংশগ্রহণ তাই বলে দেয়। এটা অনেক বড় ভাগ্যের ব্যাপার। প্রত্যেকটা মানুষ তার জীবনের শেষটা এরকম নাও পেতে পারে বা এরকম সম্মানজনক নাও থাকতে পারে, এটা একটা ভাগ্যের ব্যাপার। রফিকুল ইসলাম বাবু, আপনার কাছেও একই প্রশ্ন। আপনার কোনো স্মৃতি তার এই প্রয়াণের মধ্য দিয়ে কোনো স্মৃতি বারবার মনে পড়ে, সেটা ক্রীড়াঙ্গনের মধ্য দিয়েই সম্ভবত আপনার স্মৃতিটুকু যদি থেকে থাকে আপনি উল্লেখ করতে পারেন। ধন্যবাদ। আপনারা জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সারা বাংলাদেশ যেমন সুখে মুহ্যমান, তেমনি ক্রীড়াঙ্গনও কিন্তু সুখে আচ্ছন্ন হয়ে আছে। একটি জিনিস মনে রাখতে হবে, আমাদের ক্রীড়াঙ্গনে যারা আছি আমরা সবাই এটা ফিল করছি যে আমরা কি যেন হারিয়েছি, একটা অভাব বোধ করছি। উনি আসলে দেশের প্রত্যেকটি মানুষ, 18 কোটি মানুষের যেমন অভিভাবক ছিলেন, তেমনি একটা সময় কিন্তু ক্রীড়াঙ্গনটাও উনি দেখতেন, পুরাটাই ওনার নখদর্পণে ছিল। কারণ আমরা যখন বিশেষ করে 2011, 12, 13, 14, 15 ওই সময় যখন ওনার সাথে অনেক সময় কিন্তু বসার সুযোগ হয়েছে, উনি প্রত্যেককে জানতেন যে ক্রীড়াঙ্গনে কে কোথায় আছেন। উনি একদিন আমাদের ক্রিকেট বোর্ডের সাবেক প্রেসিডেন্ট আলী আসগর লবি, তো আমরা অনেক মিটিং করছি, তো উনি বললো যে লবি কোথায়। আমি বললাম যে উনি অসুস্থ, ব্যাংককে, ওনার একটু সিরিয়াস প্রবলেম হয়েছিল। তো এরকমভাবে আমাদের ক্রীড়াঙ্গনে যারা আছে উনি ওটা চিন্তা করতো যে কাকে দিয়ে কোন ফেডারেশনে কে আসলে আমাদের ক্রীড়াঙ্গন, দেশের ক্রীড়াঙ্গন আরও এগিয়ে যাবে। ক্রিকেট, ফুটবল, হকি সব কিছু ওনার নখদর্পণে ছিল। যেমন একটি কথা আমরা বলতে চাই বারবার যে এই 2004 সালে, এবং আপনি তো ডাইরেক্ট মানে সরাসরি পেয়েছেন ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক হিসেবে, তিনি সেই সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী, সেই বিষয়গুলো আপনি অবশ্যই বলবেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন আমাদের সেই সময়ের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাবেক সভাপতি, সেই সময়ের সভাপতি এস সুলতান। সুলতান ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলতে জড়ো হয়েছে, আমাদের স্টুডিওতে আছেন আমিনুল হক, আছেন রফিকুল ইসলাম বাবু। আপনি আমাদেরকে আপনার স্মৃতিতে, আপনি ওই সময় পার্লামেন্ট মেম্বার ছিলেন, পাশাপাশি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি ছিলেন। সেই সময়ে বেগম খালেদা জিয়ার ক্রীড়াঙ্গনের যেসব বিষয় নিয়ে আপনি কথা বলতে যেতেন, আপনার ক্রীড়াঙ্গন রিলেটেড যে স্মৃতিগুলো ছিল তুলে রাখা আছে, সেই স্মৃতিগুলো আমাদের দর্শকদের শেয়ার করবেন। ধন্যবাদ তোমাকে। আসলে আমাদের নেত্রী প্রয়াণ হয়েছেন, চলে গেছেন এই পৃথিবী ছেড়ে, তার জন্য আমরা শোকাহত। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি উনি ছিলেন ক্রীড়াঙ্গনের একজন পৃষ্ঠপোষক। ক্রীড়াঙ্গনের সর্বক্ষেত্রে ওনার দৃষ্টি ছিল এবং সবসময় চেষ্টা করতেন সকল
ক্রীড়াঙ্গনকে মিলিয়ে এই দেশের সৃষ্টি এবং এই দেশের রিপ্রেজেন্ট করার জন্য ক্রীড়াঙ্গনটাই হলো সর্বশ্রেষ্ঠ আহ, পথ এবং এটা মানুষের মনে, সবার মনে, সমস্ত পৃথিবীর মনে এই ক্রীড়াঙ্গনই হলো সর্বশ্রেষ্ঠ পথ প্রদর্শক। তো আজকে আমার যেটা মনে হয়, উনি চলে গেছেন, এই আর ফিরে পাওয়ার কোনো সুযোগ নেই। এই অপূরণীয় ক্ষতি আমাদের সবার জন্যই কষ্টদায়ক, এবং আমার ব্যক্তিগত জীবনে যতবার ওনার সাথে দেখা হয়েছে, প্রথমত দেখা হয়েছে আমার নমিনেশনের জন্য। উনি দয়া করে আমাকে নমিনেশন দিয়েছিলেন এবং বলেছিলেন যে আপনি জেলার সভাপতি, সুতরাং আপনি আমাকে 6টা সিট এনে দিবেন। আমার সৌভাগ্য হয়েছিল চাঁদপুর জেলার 6টি আসনেই আমরা জয়ী হয়েছিলাম। তারপরে পরের যে স্মৃতিগুলো, সেগুলো আরো অনেক সুন্দর মধুর স্মৃতি। বাফুফের সভাপতি থাকাকালীন যে ফুটবলের অনেক ধরনের সংকট আপনাকে ফেস করতে হয়েছে, সেই সময়ে বাফুফের সভাপতি থাকতে গিয়ে আপনি তাকে, যেটি বলছিলেন শুরুতে, পৃষ্ঠপোষক হিসেবে উল্লেখ করছিলেন, তাকে কতটা কাছে পেয়েছেন, তিনি কত বিষয়গুলো আপনার কাছ থেকে জানতে চেয়েছেন, অবশ্যই এগুলো নিয়ে কথা হতো। জি, উনি অনেক ব্যস্ততার মাঝেও আমাদের 2004-এর সাব চ্যাম্পিয়নশিপে উনি এসেছিলেন। ওনার জনাব তারেক রহমান সাহেবের মেয়ে জায়মা এসেছিলেন, এবং আমরা সেখানে ওনাকে কোনো রকমের ব্রিফিং ছাড়া, কোনো রকমের কোনো প্রচেষ্টা ছাড়া উনি স্বগত এবং নিজে থেকে ব্যক্তিগতভাবে আমাদের ক্রীড়াঙ্গনের কথা এবং ফুটবলের কথা, ফুটবলের চাঞ্চল্যকর কথা সব ব্যক্ত করেছেন, এবং আমাদেরকে বলেছেন, আমাকে বিশেষ করে বলেছিলেন যে আপনি যখনই যা প্রয়োজন হবে এই ফুটবলের উন্নয়নে আপনাকে কাজ করে যেতে হবে। এবং আল্লাহ রসিম রহমত হয়েছে, আমরা সেবার সাব চ্যাম্পিয়ন হয়েছি, এবং সেই কারণেই উনি আমাকে শ্রেষ্ঠ সংগঠক হিসাবে আমাকে একটা মেডেল দিলেন। আজও সেই মেডেলটা, এই যেদিন মারা গেছেন তার সেই দিনই রাত্রেবেলা আমি বললাম আমার স্ত্রীকে যে মেডেলটা একটু দেখাও তো আমাকে, দেখি ওনার কোনো ছবি টবি আছে কিনা। দেখলাম যে ওনার কোনো ছবি নেই, কিন্তু আমার জন্য একটা সেরা সংগঠক হিসাবে উনি আমাকে পুরস্কার দিয়েছিলেন, এবং এই গোল্ড মেডেলটা আমি রেখে দিয়েছি, আজীবন থাকবে, এবং বাকি জীবনে হয়তো আমার নাতিপুতিরা এটা অফকোর্স এটা অনেক সম্মানের ব্যাপার। অনেক ধন্যবাদ সুলতান ভাই আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা যেটি এস এস সুলতানের কাছ থেকে আপনি আমি একটু সুলতান ভাই যে বিষয়টা বলছিল যে 2003 সালের যে সাব চ্যাম্পিয়ন হয়েছে, রাইট, তো সেই সাব চ্যাম্পিয়নের পরে যেহেতু আমাদের দলের ক্যাপ্টেন ছিল তখন হচ্ছে রজনীকান্ত, তারপরে আমাদের হাসান আল মামুন, তারপর আমি একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছি ওই টিমে। সো টুর্নামেন্ট প্রথমবার সাব চ্যাম্পিয়নশিপের পরে মানে সবাই ক্রীড়া সংগঠক, সুলতান ভাই যারাই ছিল সবাই আলোচনা করছিল যে খেলোয়াড়দেরকে কি দেওয়া যায়, রাইট, এই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছিল। তা আমরা তো আসলে চিন্তা করেছি হয়তো বা কিছু আর্থিক একটা পুরস্কার থাকবে, হয়তো বা মেডেল থাকবে, এরকম কিছু থাকবে। বাট আমরা মনে মনে ভাবছিলাম যদি আমাদের খেলোয়াড়দের একটা যদি আবাসনের একটা ব্যবস্থা করে দেওয়া যায়। কিভাবে অবাক করা বিষয় যে আমাদের মাননীয় চেয়ারপারসন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তৎকালীন প্রধানমন্ত্রী তিনি কিভাবে উদ্যোগী হয়ে বললেন যে খেলোয়াড়দের জন্য বেস্ট কি পুরস্কার রয়েছে সেটা তোমরা ব্যবস্থা করো। সাথে সাথে তখন আমাদের পূর্তমন্ত্রী ছিলেন আমাদের মির্জা আব্বাস ভাই, এবং তিনি সাথে সাথে আমাদের সাথে পরামর্শ করে কথা বলে আমাদের প্রিয় নেত্রীর তরফ থেকে আমাদের 25 জনের স্কোয়াডের সকল খেলোয়াড়দেরকে এই পূর্বাচলে 5 কাঠা করে জায়গা দিয়েছিলেন, যেটা আপনারা মানে ধারণাও করতে পারেননি যে এরকম ভাবে সম্মান করা হবে। বাংলাদেশে এই যাবৎকালে যদি কোনো বেস্ট পুরস্কার হয় সাব চ্যাম্পিয়নশিপের জন্য, আমরা 2010 সালেও চ্যাম্পিয়ন হয়েছি, কিন্তু 3 সালে যে এই পুরস্কারটি পেয়ে সারা বাংলাদেশের মানুষ বা খেলোয়াড়রা খুশি হয়েছে,
আজ অবধি সেই পুরস্কারে কেউ এভাবে খুশি হতে পারেনি। এবং তিনি বেগম খালেদা জিয়া আপনাদের সবাইকে অসাধারণভাবে সারপ্রাইজ দিয়েছিলেন, অসম্ভবভাবে সারপ্রাইজ দিয়েছিল। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সিনিয়র সহসভাপতি মাহবুব আনাম। আমাদের স্টুডিওতে আছেন আমিনুল হক, সেই সঙ্গে আছেন রফিকুল ইসলাম বাবু। আমরা অবশ্যই আপনি শুনেছেন, আমরা বেগম খালেদা জিয়ার প্রয়াণে তার ক্রীড়াঙ্গনে অবদানকে স্মৃতিচারণে নিয়ে এসেছি। আপনার কাছে আসলে জানতে চাই, আপনি যে সময়টাতে দায়িত্বে ছিলেন, সেই সময়ে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন বাংলাদেশের, আপনারা কেমন সহযোগিতা পেতেন বা আপনাদের স্মৃতিগুলো কতটা তুলে রাখার মতো ছিল, সেইগুলো থেকে যদি আমাদেরকে শেয়ার করেন। প্রথম আমি বলবো যে উনি যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন সেটা না হলে আজকে ক্রিকেট হতে এখানে আসতো না। কারণ উনি যে সহযোগিতাগুলো করেছেন সেগুলা কিন্তু আমরা পত্রপত্রিকায় দেখিনি কোনোদিন। আপনারা জানেন 2004 সালে বাংলাদেশে প্রথম অনূর্ধ্ব-19 বিশ্বকাপ হয় প্রায় 16টি দেশে, এবং সে সময় বিরোধী দলীয় প্রচুরভাবে আমাদেরকে সারা বাংলাদেশে হরতাল ডেকেছিল। একটা দিনে আমরা প্রায় 11টা মাঠে খেলা খেলেছি। কিন্তু তার আগে এই প্রিপারেশন করতে গিয়ে প্রথম বাংলাদেশে তখন মাত্র 3টি মাঠ ছিল। উনি বগুড়ার স্টেডিয়াম, এছাড়া খুলনা, খুলনা, রাজশাহী, চট্টগ্রাম, এই সবগুলো জায়গায় স্টেডিয়ামগুলা আমাদের তৈরি করার জন্য সহযোগিতা করেছেন, এবং একইভাবে সেই সময় প্রত্যেকটা মাঠে একটা ইনডোর ফ্যাসিলিটি করে দিয়েছিলেন। দুঃখের বিষয় এরপরে এত বছরে আর একটি নতুন করে হয়েছে, এছাড়া আর কোনো ইনডোর ফ্যাসিলিটি আমরা পাইনি। ঠিক আরেকটা যে জিনিসটা আমি সবচেয়ে বেশি বলতে হয় যে 2011 ওয়ার্ল্ড কাপটা হতোই না যদি আমরা ওনার সহযোগিতা না পেতাম। প্রথমত ওই বিশ্বকাপটা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের কাছে চলে যাচ্ছিল, সেই অবস্থানে আমরা এশিয়ার 4টি দেশ একত্রিতভাবে এটা বিট করতে চাই। ঠিক সেই সময় আমরা প্রথমত যখন আমরা পিছিয়ে পড়ছিলাম তখন ওনার সহযোগিতা চেয়েছিলাম। এহসান মানিকে উনি 2004-এ প্রথম যখন অনূর্ধ্ব-19 বিশ্বকাপ হয় এখানে এসেছিল, এবং উনি ওনার সাথে ওনার সাক্ষাৎ হয়েছিল। সেই পরিপ্রেক্ষিতে উনি ওনাকে একটা ব্যক্তিগত চিঠি দেন যে এই বিশ্বকাপটি যেন আমরা এই 4 দেশ মিলে করতে পারি, এবং সেখানে বাংলাদেশের সরকারের তরফ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। এবং সেই পরিপ্রেক্ষিতে 2006-এ সিদ্ধান্ত হয় আইসিসির বোর্ডে যে 2011 বিশ্বকাপ এশিয়াতে এবং বাংলাদেশকে অন্তর্ভুক্ত করে হবে। তো সেই জায়গাগুলা উনি যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন সেটা কিন্তু মানে ভাষায় বলার নয়। অফকোর্স, তাই আমরা মনে হয় যে এই তথ্যগুলো অনেক সময় গণমাধ্যমে, যেটি শুরুতে বলছিলেন, গণমাধ্যমে অনেকের আসেনি, যে কারণে অনেক সাধারণ ক্রিকেট প্রেমীরা জানেও না যে 2011 যেখানে সবচেয়ে সাকসেসফুল, ওয়ান অফ দ্য সাকসেসফুল এবং সবচেয়ে বড় আয়োজক হিসেবে বাংলাদেশের সুনাম কুড়িয়েছে, সেইটার ভিত রচনা করেছিলেন বেগম খালেদা জিয়ার সময়ের সেই শাসনে। তিনি প্রধানমন্ত্রী হিসেবে থাকাকালীন তিনি নিজে উদ্যোগী হয়েছিলেন, সেই সময় আপনার বোর্ডে ছিলেন। অসংখ্য ধন্যবাদ আপনি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, জনাব মাহবুব আনাম, আপনাকে ধন্যবাদ। একটু আপনি আরেকটি স্মৃতি না বললেই নয়, বাংলাদেশের নারী ক্রিকেটটা শুরু হয়েছিল 2005-এর শেষের দিকে। এটা কিভাবে শুরু হয়েছে সেটা একটু জানা দরকার সবার, কারণ 2005-এ পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে একটি চিঠি আসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যে আমাদের নারী টিমটা যাতে, মহিলা টিমটা যাতে পাকিস্তানে পাঠানো হয়। আনফর্চুনেটলি তখন আমাদের কোনো মহিলা টিম ছিল না। তো আমি মাহবুব আনাম এবং আজরিয়াজগুল লবি 3 জনে বসি, এবং তখন আমরা তারা সবাই মিলে সিদ্ধান্ত নেয় আমাকে দায়িত্ব দেয় টিমটা করার জন্য। তো সভাপতি আরাফাত রহমান কোকো 2005-এর নির্বাচনে অংশগ্রহণ করেনি। এই নির্বাচন নিয়েও আমি কথা বলবো, এবং সে যেহেতু ছিল না, কিন্তু প্রত্যেকটা জিনিসই আমরা তাকে জানাতাম, অবহিত করতাম, এবং এই জিনিসটাও আমি জানিয়েছিলাম যে আমরা নারী ক্রিকেট চালু করতে যাচ্ছি। বলল যে আম্মাকেও জানাই এটা। তো এটা জানানোর পরে উনি অনেক খুশি হয়েছিলেন এবং বলছে আমাদের দেশের মেয়েরা খেলবে, এটা তো বিরাট ভালো একটা খবর, সুখবর, এরা খেলতে পারলে তো অনেক ভালো। এবং দেখেন তখন যে খেলা শুরু হলো, বাংলাদেশের নারী টিমটা কত সুন্দরভাবে শুরু করেছে, এবং এখন কিন্তু অনেক ডমিনেট করছে এবং প্রথম নারীরাই তো এখন পর্যন্ত, যেটি একটা স্মৃতি, ছেলেরা পারেনি, নারীরা এশিয়া কাপ জিতেছে, মানে অনেক বেশি আমাদের সাকসেস এনে দিয়েছে। পাশাপাশি এই দেশে নারী ক্রিকেট দলের পাশাপাশি ফুটবল দলও যে খেলছে এই দেশে, মানে ওনাদের নেতৃত্বে বা ওনাদের পৃষ্ঠপোষকতায় সম্ভব হচ্ছে। আমরা একটা বিরতি নেব, বিরতির পরে এই প্রসঙ্গ ধরে আমরা আলোচনা করব, বিশেষ করে আর কি মানে উনি স্বপ্ন দেখতেন, পাশাপাশি সামনের দিনগুলোতে সেই স্বপ্ন পূরণের আপনারা সঙ্গী হতে পারেন, সারথি হতে পারেন, সে নিয়ে কথা বলবো। দর্শক,
একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গে থাকুন। দর্শক, আপনারা দেখছেন খেলার আড্ডা, সঙ্গে আছে আব্দুল্লাহ হীরা। স্বাগত আরও একবার। আমাদের সঙ্গে আছেন স্টুডিওতে আমিনুল হক, সঙ্গে আছেন রফিকুল ইসলাম বাবু। আমরা আজকের আয়োজনটা তো সাজিয়েছি পুরোটাই আমাদের সদ্যপ্রয়াত বেগম খালেদা জিয়ার মহাপ্রয়াণ এবং তার এই ক্রীড়াঙ্গনের অবদানকে ঘিরে আমরা কি স্মরণ করতে পারি, কি স্মৃতিচারণ করতে পারি, সেই বিষয়গুলো আমরা সামনে আনার চেষ্টা করছি। আমরা যেখানটা আলোচনায় ছিলাম, আমিনুল হক আপনি কিছু বলতে চেয়েছিলেন, আমরা ব্রেকে গেলাম। সেখানে যদি আমি একটু বলে দিই, নারীদের ক্ষেত্রে রফিকুল ইসলাম বাবু উল্লেখ করছিলেন যে যখন নারী দল তৈরি করা বা এগিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে, তখন তিনি এই খবরে খুবই মানে অ্যাপ্রিসিয়েট করেছিলেন, তিনি অনুপ্রেরণা দিয়েছিলেন। আপনাদের স্মৃতিগুলোতে কি কি আছে এগুলো? আমি আমার নেত্রীর সাথে যখনই মানে খেলাধুলার বিষয় নিয়ে কথা বলেছি বা খুব কাছ থেকে তার কাছ থেকে পরামর্শগুলো নিয়েছি, তিনি একটি কথা প্রায় বলতেন যে খেলাধুলা এমন একটা মাধ্যম, যে মাধ্যমে আমরা আমাদের পরিবার, আমাদের সামাজিক পরিবর্তন আনা সম্ভব। এই পরিবর্তনের কথা কিন্তু তিনি প্রায়ই বলতেন এবং খেলোয়াড়দেরকে তিনি অসম্ভব পছন্দ করতেন। এবং তিনি আমাকে ব্যক্তিগতভাবে, আমি যেদিন বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করি 2014 সালের 5ই মার্চ, যোগদানের পরে তিনি একটি কথা বলেছিলেন যে তোমরা যে দুঃসময়ে তুমি এবং তোমার সতীর্থ খেলোয়াড়রা এই দলকে ওন করেছো, দলে যোগদান করেছো, আমি আমার জায়গা থেকে সর্বোচ্চভাবে তোমাকে এবং তোমার সাথে যারা খেলোয়াড় রয়েছে তাদেরকে সর্বোচ্চ মূল্যায়ন করব এবং তোমরা যেই আন্তরিকতা নিয়ে কাজগুলো করছো সেটার প্রতি সর্বোচ্চ আমি নজর রাখবো। এবং তিনি সাথে সাথে আমাকে একটি কথা বললেন, জামিনুল, আমি দেখেছি যে তুমি আসাতে আমার এই অফিসের ভিতরে অনেকে খুব খুশি হয়েছে। আমি তোমাকে অনুরোধ করবো যে তুমি পারলে প্রতিদিনই আসবা, যাতে আমার এই অফিসের যারা রয়েছে তারা যাতে একটু উৎফুল্ল থাকে। আমি তখন ম্যাডামের যে তার যে খেলোয়াড়দের প্রতি যে তার একটি ভালোবাসা, তার যে একটি আন্তরিকতা, সেটি কিন্তু আমি প্রায়শই যখনই আমার সাথে অনেক ক্রিকেটার, অনেক খেলোয়াড় তারা গিয়েছে, ম্যাডামের সাথে সাক্ষাৎ করেছে, সালাম দিয়েছে, তিনি সকলের সাথে খুব এত ফ্রেন্ডলিভাবে কথা বলতেন এবং তিনি টোটালি মানে কি বলে প্রচার বিমুখ একজন মানুষ ছিলেন। এবং আপনি একটি বিষয় খেয়াল করেন যে তিনি আজ অবধি, তিনি মৃত্যুর শেষ দিন পর্যন্ত তিনি কারো বিরুদ্ধে কখনো কোনো কটু কথা বলেন, একেবারে মানে তার যে চরম প্রতিপক্ষ তারা হয়তো তার বিরুদ্ধে কখনো কিছু বলার চেষ্টা করেন। এবং সেই গুণটি কিন্তু আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ভিতরে রয়েছে। তিনি দীর্ঘ 17 বছর পরে এসে যেদিন 300 ফিটে তিনি জাতির উদ্দেশ্যে কৃতজ্ঞতা প্রকাশ করলেন, তিনি দীর্ঘ 17 বছর প্রবাসে অবস্থান করেছেন, তিনি কিন্তু সেই স্বৈরাচারের বিরুদ্ধে একটি টু শব্দ বলেননি, একটি ওয়ার্ডও এবং ব্যবহার সেই করেননি। বিদায়ের বেলায় যখন তিনি সন্তান হিসেবে দাঁড়ালেন, সেই সময়টুকুতে তিনি একবারও তার ধৈর্যচ্যুত করেই বলেননি যে তার মাকে বিগত সরকারের সময়ে নির্যাতন করা হয়েছে, মানে তিনি উল্লেখ করেননি কিন্তু। এবং দেখেন মানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় যেমন স্বৈরাচারের বিরুদ্ধে একটি, যাদের দ্বারা নির্যাতিত হয়েছেন তাদের বিরুদ্ধে একটি ওয়ার্ডও ব্যবহার করেনি। এবং দীর্ঘ 17 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে স্বৈরাচার দ্বারা নির্যাতিত হয়েছে সেই বিষয়ে কিন্তু তিনি একটি ওয়ার্ড বলেননি। এবং তিনি জাস্ট বারবারই বলেছেন শান্তির কথা, তিনি বলেছেন যে একটি ইনসাফ, একটি ন্যায়পরায়ণতার সরকার আমরা গঠন করতে চাই। এবং আপনি যে বিষয়টি বলছেন, আপনি যে বিষয়টি বলছিলেন যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় যেদিন দাঁড়িয়ে তিনি তার মায়ের জন্য জাতির কাছে ক্ষমা চেয়েছেন, কোথাও তিনি ভুল ত্রুটি করে থাকেন এবং কেউ যদি ঋণী, কেউ যদি কারো দ্বারা যদি সন্তান হিসেবে আমরা বাবা মার মৃত্যুর সময় যে ওয়ার্ডটি, সেই ওয়ার্ডই কিন্তু তিনি সিম্পল দুটি ওয়ার্ড বলেছেন। একদম তাই। এতে বোঝা যায় যে জিয়াউর রহমানের যে উত্তরসূরি, বেগম খালেদা জিয়ার উত্তরসূরি হিসেবে মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঠিক একই গুণে গুণান্বিত। এবং আমি যে বিষয়টি বলছিলাম যে আমাদের বাংলাদেশের ক্রীড়াঙ্গন নিয়ে আমাদের প্রিয় নেত্রীর যে সুদূর প্রসারী একটি চিন্তা ভাবনা ছিল এবং যে কথাটি আমি বলার চেষ্টা করেছি, তিনি কিন্তু কখনো সামনে এসে কখনো কিছু বলার চেষ্টা করতেন না, তিনি কিন্তু পিছন থেকে তার যারা অধীনস্থ যারা ছিলেন তাদেরকে দিয়ে শুধু বলেছেন যে কিভাবে আমার নারী ক্রীড়াবিদরা ভালো খেলতে পারে, ভালো পারফর্ম করতে পারে, কিভাবে আমার পুরুষ ক্রীড়াবিদরা ভালো করতে পারে, ভালো পারফর্ম করতে পারে। এবং নারীদের বিষয়ে কিন্তু আমাদের প্রিয় নেত্রীর বিশেষ নজর ছিল এবং তিনি খেলাধুলার মাধ্যমে কিংবা আদার্স অন্য চিন্তা ভাবনা থেকে নারীকে কিভাবে ক্ষমতায়ন করা যায়, দলে আপনাদের সম্পৃক্ত করা। এবং আপনি যেটি বললেন যে প্রথম দিনের যে স্মৃতি,
সেগুলো তো এটাই মিন করে। আমরা আমি একটি বিষয় শেষ করি, সেটা হচ্ছে যে নারীকে ক্ষমতায়ন এবং নারীকে স্বাবলম্বী করে তোলে, এবং নারীর যে সামাজিক মর্যাদা, সেটা খেলাধুলার মাধ্যমে হোক, সেটা অন্য ক্ষেত্রে হোক, যে কোনোভাবেই হোক, তিনি কিন্তু শিক্ষা নারীদেরকে বৃত্তি চালু করা, মানে শিক্ষা সব ক্ষেত্রে কিন্তু তিনি সব সময় নারীদের বিষয়ে অত্যন্ত পজিটিভলি, যে আমাদের যে বাংলাদেশের প্রায় অর্ধেক হচ্ছে নারী জনসংখ্যা, সেই নারীরা যাতে কখনো পিছিয়ে না পড়ে সেই বিষয়ে কিন্তু তিনি সব সময় তার জায়গা থেকে তিনি আমরণ তিনি চেষ্টা করে গেছেন। অফকোর্স তাই। রফিকুল ইসলাম বাবু, আপনার জায়গাটায় আমরা যেটা জানতে চেয়েছিলাম, সেই সময় আপনি ওই গুরুত্বপূর্ণ দায়িত্বের মধ্যে ছিলেন যে নারী ক্রিকেটারদের এগিয়ে নেওয়া, সেই সময়ের স্মৃতি, পাশাপাশি অনেক লম্বা সময় ওই বোর্ডে আপনারা ছিলেন এবং ওই সময় প্রধানমন্ত্রী ছিলেন, আর কি কি মনে পড়ছে আপনার? হ্যাঁ, ধন্যবাদ। আপনারা জানেন 2005 সালে ক্রিকেট বোর্ডের একটি নির্বাচন হয়েছিল। স্বভাবতই আমরা সবাই কিন্তু ওনার সাথে দেখাও করেছিলাম, এবং একটি কথাই বলেছে যে এই নির্বাচনটা যাতে খুব সুন্দর একটি পার্টিসিপেটরি এবং গ্রহণযোগ্য একটা নির্বাচন হয়, কোনো রকম হস্তক্ষেপ যাতে না থাকে এখানে। এবং এটা আপনি উল্লেখ করার মতো একটি বিষয়, বাংলাদেশের ক্রিকেট বোর্ডের ইতিহাসে এত সুন্দর নির্বাচন 2005 সালে হয়েছিল আর হয়েছে বলে আমার মনে হয় না। কারণ আপনারা গত 15 বছর মানে 5ই আগস্টের আগের বোর্ডগুলিকে দেখেছেন কিভাবে নির্বাচন করেছে, অত্যন্ত দৃষ্টিকটু এবং কলুষিত নির্বাচন। তারপরে 5ই আগস্টের পরে এই যে গত বছর 6ই অক্টোবর যে নির্বাচন হলো, সেটা তো আরও বেশি হস্তক্ষেপ হয়েছে। তো এগুলি থেকে আমরা সবসময় বলি যে আমরা 2005 সালের নির্বাচন যেটা ক্রিকেট বোর্ডে হয়েছিল সেটা আমরা দেখতে চাই, এবং মাননীয় প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী এবং আপসীন নেত্রী উনি কিন্তু এই যে গত 15 বছর 17 বছর শুধু এই একটি ভোটের জন্য, সুষ্ঠু ভোটের জন্য আন্দোলন করে গেছে, গণতন্ত্রের জন্য আন্দোলন করে গেছে, দেশের সার্বভৌমত্বের জন্য আন্দোলন করে গেছে, এবং অ্যাজ ওয়েল অ্যাজ এই ক্রিকেটে বা বিভিন্ন ফেডারেশনে যাতে সুষ্ঠু নির্বাচন হয় সেটাও কিন্তু উনি খেয়াল রাখতেন। এগুলি সবই ওনার নখদর্পণে ছিল। তো আমরা এই জন্য মিস করবো যে ওনার সমস্ত কিছু কিন্তু ওনার কাছে ছিল, এই সমস্ত মানে ইনফরমেশনগুলি উনি সব খেয়াল রাখতেন। কে কোথায় আছে, কোন বোর্ডে আছে, কি কাজ করছে, এগুলি উনি জানতেন, কিন্তু উনি প্রকাশ করতেন না। উনি কম কথা বলতেন, কিন্তু সমস্ত কিছু জানতে চেষ্টা করতেন, যে কে কোথায় আছে না আছে সব কিছু, এবং আমাদেরকে অত্যন্ত স্নেহ করতো। আমাদের এই যে ক্রীড়াঙ্গনে আমরা কিভাবে এখন টিকে থাকবো সেটা নিয়ে বারবার বলেছে। ইভেন 111-এর পরে যারা দেখা করতে গেছে তাদেরকেও উনি জিজ্ঞেস করছে যে ক্রীড়াঙ্গনের কি অবস্থা। অনেকের কাছে বলেছে যে ক্রীড়াঙ্গনে এখন কে দেখছে, কারা কারা আছে এখন, নিজের তাগিদ থেকে জানার চেষ্টা করতে, এটা উল্লেখ করার মতো বিষয়। তবে আমরা এটা মনে করি যে আমরা একজন অভিভাবক হারিয়েছি। এটা সারা বাংলাদেশের 18 কোটি মানুষ অনেক দিন স্মরণ করবে যে আমরা কি হারিয়েছি, উনি কি ছিলেন, এটা মনে করবে সবাই। অফকোর্স তাই। আমাদের আরও একবার একটা বিরতি নিতে হবে, আমরা যেখানটায় আলোচনার মধ্যে ছিলাম। পাশাপাশি আমরা এই বিষয়টাও আনবো যেটি আপনি টানলেন, যে এখনকার যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছেন তার যে মানে লিগেসি, বিএনপি লিগেসি তো তার মধ্য দিয়ে এখন এগিয়ে যাবে। তো সেই জায়গায় তিনি ক্রীড়াঙ্গনকে মানে কেমনভাবে দেখছেন, যেহেতু আপনি ঘনিষ্ঠভাবে মেশার সুযোগ পান, সেটাও যদি আমরা সামনে আনতে পারি দর্শকদের অবশ্যই ভাল লাগবে। দর্শক, আরও একবার বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গে থাকুন। দর্শক, খেলার আড্ডায় স্বাগত আরও একবার। আমরা স্টুডিওতে আমাদের সঙ্গে আছেন আমিনুল হক, সেই সঙ্গে আছেন রফিকুল ইসলাম বাবু। আমরা কথা বলছি, স্মরণ করছি বেগম খালেদা জিয়াকে, সদ্যপ্রয়াত। আমরা যেখানটা ছিলাম, রফিকুল ইসলাম বাবু, আপনি যদি বলেন যে আমরা যদি একটু মনে করার চেষ্টা করি যে ওই সময়ও কিন্তু একটা বড় ঘটনা ঘটেছিল, সেটি হলো ক্রিকেটের একটা শক্ত ভিত গড়ার ব্যাপারে ওই সরকার একটা বড় ভূমিকা রেখেছিলেন, যেটি মাহবুব আনাম সাহেব উল্লেখ করলেন, যে পরবর্তীকালে 2011 ওয়ার্ল্ড কাপ। তো আপনার ওই সময় পরিচালক ছিলেন, আপনি ওখান থেকে যদি বলতেন। ধন্যবাদ। প্রথমে আমরা যে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপটা করলাম, সেটা কিন্তু বাংলাদেশের মতো একটি দেশ করতে পারবে এত বড় একটা আয়োজন, সেটা অনেকের ধারণা ছিল না। কিন্তু এটা প্রত্যক্ষ এবং পরোক্ষ সাপোর্ট আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি প্রধানমন্ত্রী ছিলেন, এবং তারেক রহমান এবং মরহুম আরাফাত সবচেয়ে বেশি সুবিধা হয়েছে তাদের। এইটার সমন্বয়ে কিন্তু আমরা করতে পেরেছি, প্রত্যেকের সাপোর্ট ছিল, এবং এটা সাকসেসফুলি করার ফলেই কিন্তু আমরা 2011 বিশ্বকাপ আমরা পেয়েছি। তখন ওই যেটা মাহবুব আনাম বলল যে আমাদের একটা চিঠি, মানে আইসিসি একটা ক্লিয়ারেন্স চেয়েছিল যে বাংলাদেশ এটা করতে পারবে কিনা, এই ধরনের একটা অ্যাসিওরেন্স চেয়েছিল, সেটা মাননীয় প্রধানমন্ত্রী খালেদা জিয়া তখন কিন্তু এটা
উনি সিকিউরিটি ক্লিয়ারেন্সও দিয়েছিলেন যে এবং বাংলাদেশে এটার তখন কোনো একটা কথা সমস্যা হবে প্রচলন না। ছিল যে আরাফাত রহমান কোকো থাকার কারণে বেগম জিয়া এটা অনেক- আপনাদের সবসময় অনেক বেশি মানে যে কোনো বিষয়ে অনেক বেশি সহযোগিতা সুবিধা বাড়তি পেতেন বা এটা consideration। এটা একটা আছে। তাছাড়া উনি যখন ছিলেন না তখনও কিন্তু এটার এইসব সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিলেন। আরেকটা জিনিস হলো আমাদের একটি আরাফাত রহমান কোকর ওনারই একটি স্লোগান ছিল যে আমরা ক্রিকেটকে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দিব। সেটার আলোকে কিন্তু উনি প্রত্যন্ত অঞ্চলে এই ক্রিকেটার খুঁজে বের করার জন্য ট্যালেন্ট হান্টিং প্রোগ্রাম চালু করলেন। তারপরে পাশাপাশি শুধু খেলোয়াড় বের করলে হবে না, সেখানে ফ্যাসিলিটিস এনশিওর করার জন্য মাঠ তৈরি করা, পিচ তৈরি করা, ইনডোর প্র্যাকটিস ফ্যাসিলিটিস তৈরি করা। কারণ অফ সিজনে খেলোয়াড়রা যদি প্র্যাকটিস না করতে পারে তাহলে তো তারা মুখিয়ে যাবে, তারা কিন্তু ভালো খেলোয়াড় হতে পারবে না। এটা উনি উপলব্ধি করতে পেরেছিলেন। আবার ইন্টারন্যাশনাল ভেন্যু বাড়ানোর ক্ষেত্রে উনি অনেক চেষ্টা করেছিলেন। আর উনি দারুণ, আরাফাত রহমান কোকো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার ছেলে, যে এটা প্রমাণিত হয়েছে যে এইভাবে যে উনি দারুণ সৎ ব্যক্তি ছিলেন। একটা অফকোর্স আমরা একদম শেষ পর্যায়ে আমরা একটু আমিনুল হকের কাছে দিয়ে শেষ করতে চাই। আপনি আপনার জায়গা থেকে বলুন যে তারেক রহমানকে এখন এই বিএনপি লিগেসি উনি বহন করবেন এবং তারেক রহমানকে কেমন ক্রীড়াঙ্গনের কেমন পৃষ্ঠপোষক হিসেবে দেখছেন বা মনে করছেন? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি হিসেবে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামীর বাংলাদেশের যে ক্রীড়াঙ্গন, বাংলাদেশে বিএনপির যে পরিকল্পনা রয়েছে ক্রীড়াঙ্গন নিয়ে, সে বিষয়ে ইতিমধ্যে আমরা গত প্রায় 2 বছর ধরে কাজ করছি। শুধু ক্রীড়াঙ্গন না, আর অন্যান্য সাবজেক্ট নিয়ে দেশ গড়ার যে পরিকল্পনা সেগুলোর ভিতরে নিয়ে আমরা কাজ করছি এবং তার ভিতরে অন্যতম একটি সাবজেক্ট হচ্ছে স্পোর্টস। এবং আপনারা জানেন সকলেই যে আমাদের প্রতিটি বাবা মাই চিন্তা করে যে আমার সন্তান পড়াশোনা করে কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ব্যারিস্টার, কেউ সরকারি চাকরিজীবী হবে বা কেউ বেসরকারি চাকরি করবে। কিন্তু খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত হবে বা খেলাধুলাকে পেশা হিসেবে বেছে নিবে এইরকম পরিবার কিন্তু আসলে মানে দেখাই যায় না। আমি যেমন খেলাধুলা করতে করতে ফুটবলার হয়ে গেছি, আমি কিন্তু পেশা হিসেবে লক্ষ্য নিয়ে কিন্তু আমি ফুটবলার হইনি। সো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তিনি ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছেন যে আমরা খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে চাই। এটা হচ্ছে 1 নাম্বার। এবং 2 নাম্বার হচ্ছে যে আমরা জাতীয় শিক্ষাক্রমে আমরা 4র্থ শ্রেণী থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করব। দ্যাট মিনস হচ্ছে আমাদের বাংলা, ইংলিশ, অঙ্ক, অন্যান্য যে সাবজেক্ট রয়েছে তার ভিতরে আমরা 5টি ইভেন্টকে বাছাই করে, বিশেষ করে ফুটবল, ক্রিকেট, আমাদের ভলিবল হতে পারে, হ্যান্ডবল হতে পারে, আমাদের কারাতে হতে পারে, যে কোনো 5টি ইভেন্টকে আমরা জাতীয় শিক্ষাক্রমে 4র্থ শ্রেণী থেকে বাধ্যতামূলক করতে চাই। এটা যদি আল্লাহ পাক যদি আগামীর ফেব্রুয়ারি নির্বাচনে আমাদেরকে নির্বাচিত করে আমরা সরকার গঠন করতে পারি তাহলে আমরা এটি করব। আপনাদের আরেকটি পয়েন্ট বলি, যেহেতু সময় কম, এটা বলতে গেলে অনেক সময় লাগবে। আপনাদের নতুন কুড়ির কথা মনে আছে যে 80-র দশকে নতুন কুড়ি যে সাংস্কৃতিক একটি অনুষ্ঠান হতো, ঠিক সেই নতুন কুড়ির আদলে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় নতুন কুড়ি স্পোর্টস নামে একটি কর্মসূচি হাতে নিয়েছেন, যে আমরা আগামীতে ইনশাআল্লাহ সরকার গঠন করতে পারলে ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে অনেক প্রতিভাবান খেলোয়াড় রয়েছে, তারা হয়তোবা ওই প্রতিভা তাদের ওইখানেই শেষ হয়ে যায়, তারা হয়তোবা ঢাকায় কিংবা কমিউনিকেশন যোগাযোগের অভাবে তারা সেইভাবে নিজেদেরকে তুলে ধরতে পারে না। আমরা সেই জন্য সেই উপজেলা ইউনিয়ন লেভেলে আমরা নতুন করে স্পোর্টসের প্রত্যেকটি ইভেন্টকে প্রাধান্য দিয়ে গুরুত্ব দিয়ে আমরা কিন্তু সেই খেলাধুলার মাধ্যমে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান খেলোয়াড়দেরকে তুলে এনে আমরা শুধু একটি বিকেএসপি রয়েছে নতুন করে অনেক বেশি বড় জনপ্রিয় এবং কন্ট্রিবিউশন রাখা একটা বিশাল একটি পরিসর আমাদের ঢাকাতে হয়তো বা একটি বিকেএসপি রয়েছে। আমরা চিন্তা করছি আমাদের যে অন্যান্য যে বিকেএসপিগুলো রয়েছে সেগুলোকে সচল করে এবং অন্যান্য যে বিভাগীয় শহরে আমরা বিকেএসপির একটি শাখা নির্মাণ করে আমরা সেই সকল খেলোয়াড়দেরকে ওইখানে তাদেরকে সুযোগ দিয়ে তাদেরকে সরকারিভাবে তাদের পড়াশোনা এবং খেলাধুলার সকল দায়িত্ব সরকার নেবে, এইভাবে আমরা একটি পরিকল্পনা করেছি। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যেটি যে আমি অ্যাজ এ ফুটবলার হিসেবে খেলা ছেড়ে দেওয়ার পরে খেলা চলাকালীন সময় আমাদের কিন্তু অনেক কদর থাকে, কিন্তু খেলা ছেড়ে দেওয়ার পরে আমার সেই খেলোয়াড়টি কিন্তু হতাশ হয়ে যায় যে সে কী করবে। কেউ হয়তো বা গ্রামে চলে যায়, কেউ হয়তো বা বিদেশে পাড়ি দেওয়ার চেষ্টা করে। এখন আমরা যেটি করার উদ্দেশ্য সেটি হচ্ছে যে আমরা খেলা ছেড়ে দেওয়ার পরে তাদেরকে স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা। কারণ আমি যে জাতীয় শিক্ষাক্রমে যে খেলাধুলাকে বাধ্যতামূলক করব সেখানে তো আমার
ক্রীড়া শিক্ষক প্রয়োজন হবে। আমরা প্রত্যেকটি উপজেলায় ক্রীড়া অফিসার এবং ক্রীড়া শিক্ষক নিয়োগ দিব, সেখানে আমাদের ক্রীড়া শিক্ষকের প্রয়োজন হবে। মানে সব জায়গায় যাতে তাদের অ্যাকুমুলেট খেলা- করা যায়, আমাদের শেষ করতে খেলা হবে। ছেড়ে দেওয়ার পরে খেলোয়াড়দের আর হতাশ হওয়ার কোনো কারণ নাই। আমরা কর্মসংস্থানের একটি স্থায়ী বন্দোবস্ত করব অফকোর্স তাই আমরা যে লক্ষ্য নিয়ে কথা বলছি সেই লক্ষ্যে এরকম কিছু হওয়ার মধ্য দিয়ে আমাদের দেশপ্রেম তৈরি, মানে দেশপ্রেম তো লাগবে দেশকে গড়তে। অনেক ধন্যবাদ আমিনুল হক, অনেক ধন্যবাদ রফিকুল ইসলাম বাবু। দর্শক, এই ছিল আজকের আয়োজনে। সবাই ভালো থাকুন আর ডিবিসির সঙ্গেই থাকুন 24 ঘন্টা।